আজ বিকেলটা অদ্ভুত। আমি ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি, হাতে আধ খাওয়া চায়ের কাপ। আর আমার সামনে দাঁড়িয়ে আছে নীলা, আমার মামাতো বোন। কিছুদিনের জন্য বেড়াতে এসেছে বাসায়। সে ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে বলল, কি দেখছো এভাবে? আমি উত্তর দিলাম না। নীলা আবার বলল, এই নিয়ে 5 মিনিট ধরে তাকিয়ে আছো, আমার মুখে কি কিছু লেগেছে? আমি হালকা কাশি দিলাম। না, কিছু না। তাহলে? আমি চোখ সরিয়ে নিলাম, কারণ সত্যিটা বলা যাবে না। আজ দুপুরেই আম্মু একটা কথা বলেছেন, আর সেই কথাটা এখনও মাথা থেকে বের হচ্ছে না। নাইম, তোর মামা কিন্তু নীলার জন্য ছেলে দেখা শুরু করেছে। কথাটা শোনার পর কেন জানি বুকের ভেতরটা ধক করে উঠেছিল। আমি তখন হেসে বলেছিলাম, ভালো তো, মেয়ের বয়স হয়েছে, বিয়ে তো একদিন দিতেই হবে। কিন্তু কথাটা বলার সময় গলায় কাটা লেগেছিল। এখন নীলাকে সামনে দেখে সেই অস্বস্তিটা আরও বেড়ে যাচ্ছে। নীলা আমার সামনে এসে দাঁড়ালো। কি হচ্ছে তোমার? আজকে এত চুপচাপ কেন? কিছু হয়নি। মিথ্যা বলছো। আমি ভ্রু তুললাম। আমি মিথ্যা বলি? অবশ্যই বলো, ছোটবেলা থেকে তোমার মুখ দেখেই বুঝে যাই। আমি হেসে ফেললাম। মেয়েটা সত্যি আমাকে খুব ভালো করে চেনে, ছোটবেলা থেকেই। আমরা প্রায় একসঙ্গে বড় হয়েছি। ঈদের নতুন জামা থেকে শুরু করে আমচুরি, বৃষ্টিতে ভেজা, সব কিছুতেই নীলা ছিল। আমি ছোটবেলায় বেশি বেশি নানু বাড়ি যেতাম, আর নীলাও আসতো আমাদের বাসায়। তাই আমাদের মাঝে বন্ডিংটা বেশ ভালো। নীলা আমার থেকে 2 বছরের ছোট। আমি আমার সব কিছু নীলার সাথে শেয়ার করি, সেই সাথে নীলাও। বলতে গেলে আমাদের মাঝে বন্ধুত্বটাই বেশি। কিন্তু ওর বিয়ের কথা শোনার পর থেকে কেন জানি মনটা ভীষণ খারাপ লাগছে, অথচ কারণটা আমি নিজেও বুঝতে পারছি না। নীলা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর হঠাৎ আমার সামনে এসে হাত নেড়ে বলল, এই যে জনাব, কোথায় হারিয়ে গেছো? আমি চমকে উঠলাম। কোথাও না। মিথ্যা। তুমি যখন কোনো কিছু নিয়ে বেশি ভাবো তখন তোমার ডান ভ্রুটা এমনিতে একটু কুঁচকে যায়। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। এত কিছু খেয়াল করিস? নীলা কাঁধ ঝাঁকালো। ছোটবেলা থেকে দেখে আসছি, না খেয়াল করে উপায় আছে? আমি হেসে মাথা নাড়লাম। বিকেলের মৃদু বাতাসে নীলার চুলগুলো বারবার মুখের ওপর এসে পড়ছে। সে বিরক্ত হয়ে চুলগুলো কানের পাশে গুজে দিল। আমি কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে রইলাম। আগেও তো অনেকবার তাকে দেখেছি, ছোটবেলা থেকে কতবার দেখেছি, কিন্তু আজ কেন যেন তাকে অন্যরকম লাগছে। মনে হচ্ছে এই মেয়েটাকে আমি নতুন করে দেখছি। নীলা হঠাৎ বলল, আচ্ছা, তুমি কি আমার উপর রাগ করেছো? না তো। তাহলে এমন করে তাকিয়ে আছো কেন? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, একটা কথা জিজ্ঞেস করি? করো। আমি একটু ইতস্তত করলাম। তোর জন্য সত্যি ছেলে দেখা হচ্ছে? নীলা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ। ও। আর কিছু বলার মতো শব্দ খুঁজে পেলাম না। নীলা আমার মুখের দিকে তাকিয়ে বলল, তুমি এমন করছো কেন? আমার বিয়ে হয়ে গেলে কি খুব খারাপ লাগবে? আমি সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারলাম না। খারাপ লাগবে? কিভাবে বোঝাই? কথাটা শোনার পর থেকে বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। মনে হচ্ছে খুব আপন কেউ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। আমি জোর করে হেসে বললাম, আরে একদিন তো বিয়ে হবেই। নীলা আমার দিকে তাকিয়ে রইল। প্রশ্নটার উত্তর দিলে না কিন্তু। কি প্রশ্ন? আমার বিয়ে হয়ে গেলে তোমার খারাপ লাগবে কিনা? আমি দীর্ঘশ্বাস ফেললাম। হয়তো লাগবে। কথাটা বলেই আমি অন্যদিকে তাকালাম। কেন যেন নিজের কণ্ঠস্বরটাই অপরিচিত লাগছে। নীলাভ কিছুক্ষণ চুপ থেকে মৃদু হেসে বলল, আমি জানতাম। আমি ভ্রুকুচকে তার দিকে তাকালাম। কি জানতিস? কিছু না। বল। বলবো না। নীলা। সে হেসে ফেলল। তুমি আগের মতোই আছো, কোনো কিছু জানার জন্য এমনভাবে পেছনে লেগে থাকো যে না বলে উপায় থাকে না। আমি মুচকি হেসে বললাম, এখন বলবি? নীলা কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল। সূর্য তখন প্রায় ডুবে যাচ্ছে। চারপাশে কমলা রঙের আভা ছড়িয়ে পড়েছে।
তারপর সে ধীরে ধীরে বলল, আমি ভেবেছিলাম আমার বিয়ের কথা শুনে তোমার কিছুই যাবে আসবে না, আমি চুপ হয়ে গেলাম। বসে আবার বলল, কারণ আমি তোমাকে যতটা গুরুত্ব দিই তুমি হয়তো আমাকে ততটা দাও না। কথাটা শুনে বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। আমি তার দিকে তাকিয়ে বললাম, পাগলি একটা, এমন কথা কেন ভাবিস? এমনি। তুই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। কতটা? আমি থেমে গেলাম। কতটা? প্রশ্নটা এত কঠিন কেন? কিছু সম্পর্কের গভীরতা বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। আমি ধীরে ধীরে বললাম, এতটাই যে তোর অন্য কোথাও চলে যাওয়ার কথা ভাবলেই ভালো লাগে না। আমার কথা শেষ হতেই নীলা চুপ করে গেল। বাতাসটা যেন হঠাৎ করেই ভারী হয়ে উঠল। সে কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে রইল, তারপর খুব আস্তে করে বলল, তাহলে আমি যদি কোথাও না যাই? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। মানে? নীলা মুখ তুলে আমার দিকে তাকালো, ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি। কিছু না, থাক। এই বলে সে সিঁড়ির দিকে হাঁটতে শুরু করলো। কয়েক কদম গিয়ে আবার থেমে গেল। পেছন ফিরে না তাকিয়েই বলল, জানো, কিছু মানুষ আমাদের জীবনে এতটাই আপন হয়ে যায় যে তাদের হারানোর ভয়টা ভালোবাসার থেকেও বেশি কষ্ট দেয়। কথাটা বলে সে নিচে নেমে গেল। আমি ছাদের মাঝখানে দাঁড়িয়ে রইলাম। মেয়েটার কথাগুলোর মানে বুঝতে পারছি না, তবে এটুকু বুঝতে পারছি, নীলার বিয়ের কথা শুনে আমার যে অস্থিরতা হচ্ছে সেটা শুধু একজন মামাতো বোনকে হারানোর ভয় নয়, পেছনে অন্য কোনো অনুভূতি লুকিয়ে আছে, খুব গভীর, খুব অচেনা একটা অনুভূতি। সেদিনের পর থেকে নীলা আর আমি আগের মতোই কথা বলেছি, হাসাহাসি করেছি, খুনসুটি করেছি। তবে একটা জিনিস বদলে গিয়েছে, আমি নিজে। কথায় কথায় আমার চোখ নীলাকে খুঁজত। সে কার সঙ্গে কথা বলছে, কি করছে, কি নিয়ে হাসছে, সব কিছুই অকারণে আমার নজরে চলে আসতো। এরই মধ্যে একদিন আমার বন্ধুরা সাজেক ট্যুরে যাওয়ার প্ল্যান করলো। আমি প্রথমে যেতে চাইনি, কিন্তু বাসায় একা বসে থাকলেও মনটা ভালো লাগছিল না, তাই শেষ পর্যন্ত রাজি হয়ে গেলাম। যাওয়ার আগে রাতে নীলা আমার রুমে এসে বলল, কয়দিনের জন্য যাচ্ছ? 4-5 দিন। ও, কেন? নীলা বিছানায় বসে বালিশটা নিয়ে খেলতে খেলতে বলল, এমনি। তুমি না থাকলে বাসাটা কেমন খালি খালি লাগে, আমিও চলে যাব বাড়িতে। আমি হেসে ফেললাম। এত মিস করিস আমাকে? নীলা আমার দিকে তাকিয়ে বলল, কিছু মানুষকে অভ্যেস হয়ে যায়, বুঝলে, হঠাৎ করে তাদের না দেখলে কেমন যেন লাগে। কথাটা বলে সে উঠে চলে গেল। আমি আর কিছু বলিনি, কিন্তু অদ্ভুতভাবে বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। পরদিন সকালে আমরা ট্যুরে বেরিয়ে পড়লাম। ঘোরাঘুরি, আড্ডা, সব কিছুই ঠিকঠাকভাবে কাটছিল, কিন্তু ফোনে কিছুতেই নেটওয়ার্ক খুঁজে পাচ্ছিলাম না। তাই সেসবে পাত্তা না দিয়ে এনজয় করতে লাগলাম। ট্যুর শেষে বাসায় ফিরে শুনি নীলা চলে গিয়েছে, তার নাকি বিয়ে ঠিক। যা শুনে আমি রীতিমতো অবাক। এত তাড়াতাড়ি কিভাবে কি? আম্মু বললেন ছেলে নাকি খুব ভালো, তাই আর কেউ দেরি করতে চায় না। মনে মনে ভাবতে লাগলাম, তার মানে নীলা রাজি? তখনই আমার ফোনে একের পর এক নোটিফিকেশন আসতে লাগলো। আমি অবাক হয়ে স্ক্রিনের দিকে তাকালাম। অনেকগুলো মেসেজ এসেছে, আর তার বেশিরভাগই নীলার। আমি কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। বুকের ভেতরটা হঠাৎ করেই অদ্ভুতভাবে ধুকপুক করতে শুরু করেছে। এতগুলো মেসেজ! নীলা আমাকে এত মেসেজ কেন করেছে? আমি দ্রুত মেসেজগুলো খুললাম। মেসেজটা 2 দিন আগের। কোথায় তুমি? ফোনে পাচ্ছি না কেন? তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে। আমি ভ্রুকুচকে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। তারপর আরও কয়েকটা ছোট ছোট মেসেজ। প্রতিটা মেসেজের সময়ের দিকে তাকিয়ে বুঝলাম নীলা প্রায় প্রতি ঘন্টা পর পর আমাকে মেসেজ করেছে। শেষের মেসেজটা সবচেয়ে বড়। আমি গভীর শ্বাস নিয়ে পড়তে লাগলাম। হয়তো এই মেসেজটা তোমার কাছে খুব অদ্ভুত লাগবে, তবে আজকে আমি আর কিছু লুকাতে চাই না। বাসায় আমার বিয়ের কথা অনেকটা এগিয়ে গেছে, সবাই খুব খুশি। সবাই বলছে ছেলেটা অনেক ভালো, কিন্তু আমার কেন জানি কিছুই ভালো লাগছে না। তুমি জানো,
ছোটবেলা থেকে আমার সব কিছুর সঙ্গে তুমি জড়িয়ে আছো। আমার ভালো থাকা, খারাপ থাকা, রাগ, অভিমান সব কিছুতেই তুমি ছিলে। আর আজ যখন সবাই বলছে আমি অন্য কারো হয়ে যাব, তখন আমার বারবার শুধু তোমার কথাই মনে পড়ছে। হয়তো আমার এই অনুভূতির কোনো নাম আছে, হয়তো বা নেই, কিন্তু আমি এতটুকু বুঝেছি, তোমাকে ছাড়া অন্য কারোর সঙ্গে নিজের ভবিষ্যৎ কল্পনা করতে পারছি না। তুমি যদি আমাকে চাও, যদি তোমারও আমার চলে যাওয়ার কথা শুনে অন্য কারো হব সেইটা ভেবে কষ্ট হয়, তাহলে প্লিজ একবার শুধু বলে দিও। আমি সব কিছুর বিরুদ্ধে গিয়ে হলেও অপেক্ষা করব। আর যদি আমাকে সেভাবে না চাও, তাহলে সেটাও বলে দিও। আমি জোর করে তোমার জীবনে থাকতে চাই না। শুধু একটা কথা, পরে যেন আমাদের কারো আফসোস না থাকে, কারণ কিছু অনুভূতি সময় মতো না বললে সেগুলো সারা জীবনের আক্ষেপ হয়ে যায়। আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকবো। মেসেজটা পড়ে আমার হাত কেঁপে উঠল। আমি অনেকক্ষণ স্থির হয়ে বসে রইলাম। মাথার ভেতর সব কিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে। নীলাভ, সে আমাকে ভালোবাসে, আমার জন্য অপেক্ষা করছে, আর আমি কি চাই? কয়েকদিন আগেও হয়তো আমি এই প্রশ্নের উত্তর দিতে পারতাম না, কিন্তু এখন নীলার বিয়ে ঠিক হয়ে গেছে শুনে কেন আমার বুকের ভেতরটা এমন করে উঠল? কেন মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু আমার হাতছাড়া হয়ে যাচ্ছে? আমি চোখ বন্ধ করলাম। হঠাৎ করেই গত কয়েকদিনের সব ঘটনা একে একে মনে পড়তে লাগলো। ছাদে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে থাকা, তার অন্য কারো হয়ে যাওয়ার কথা শুনে বুকে ধকধক করে ওঠা, তার চলে যাওয়ার চিন্তায় মন খারাপ হয়ে যাওয়া, এসব কি শুধুই একজন কাজিন হিসেবে? না, উত্তরটা আমি বুঝে গেছি। খুব দেরিতে হলেও বুঝেছি। আমি নীলাকে হারাতে চাই না, কারণ আমি তাকে ভালোবেসে ফেলেছি। কখন, কিভাবে, কোন মুহূর্তে আমি জানি না। হয়তো ছোটবেলা সেই খুনসুটি থেকে, হয়তো তার অভিমান ভাঙাতে ভাঙাতে, হয়তো তাকে ছাড়া কোনো ঈদ, কোনো ছুটি, কোনো পারিবারিক অনুষ্ঠানের কথা কল্পনা করতে না পারার মাঝেই আমি ধীরে ধীরে ফোনটা শক্ত করে ধরলাম। কিন্তু পর মুহূর্তেই বুকের ভেতরটা আবার কেঁপে উঠল। আমি কি অনেক দেরি করে ফেলেছি? নীলার বিয়ে কি সত্যি ঠিক হয়ে গেছে? সে কি এখনও আমার উত্তরের অপেক্ষা করছে, নাকি খুব দেরি হয়ে গেছে? আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। কাপা হাতে নীলার নাম্বারে কল দিলাম। একবার, দুইবার, তিনবার, কিন্তু ওপাশ থেকে শুধু একটা কথাই ভেসে এলো, দুঃখিত, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আমি হতাশ হয়ে ফোনটা নামিয়ে ফেললাম। ঠিক তখনই আম্মু আমার রুমের দরজার সামনে এসে দাঁড়ালেন। আমার দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে? মুখটা এমন দেখাচ্ছে কেন? আমি শুকনো গলায় বললাম, আম্মু, নীলার বিয়ে কি সত্যি ঠিক হয়ে গেছে? আম্মু মুস্কি হেসে বললেন, শুধু ঠিক না, আগামী সপ্তাহে আন্টিও পরিয়ে দেবে। কথাটা শুনে আমার মাথায় যেন বাজ পড়ল। আমি নিঃশব্দে বসে রইলাম। আর প্রথমবারের মতো বুঝতে পারলাম, কাউকে ভালোবাসার চেয়েও কঠিন হলো তাকে হারানোর ভয়টা হঠাৎ করে বুঝতে পারা। সেদিন রাতটা আমার একটু ঘুম হলো না। বারবার নীলার মেসেজগুলো পড়ছিলাম। প্রতিটা শব্দ যেন বুকের ভেতর গেঁথে যাচ্ছিল, কিন্তু আমি তো কোনো উত্তরই দেইনি। বরং যখন ও আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন আমি দূরে কোথাও ঘুরে বেড়াচ্ছিলাম। সারা রাত নিজেকে দোষ দিতে লাগলাম। যদি একটু আগে বুঝতাম, যদি ট্যুরে না যেতাম। পরদিন সকালেও আমার মনটা ভারী হয়েছিল। খাওয়া দাওয়া কিছুই ভালো লাগছিল না। আম্মু কয়েকবার জিজ্ঞেস করলেন কি হয়েছে, কিন্তু আমি কিছুই বললাম না। তবে এভাবে আর কতদিন? আর কিছুদিন যেতেই আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম, যা হওয়ার হবে। আর লুকিয়ে রেখে কোনো লাভ নেই, আমাকে সবটা বলতে হবে। আমার নিজের অনুভূতির কথা, নীলার মেসেজের কথা, সব কিছু। সেদিন রাতে আম্মু ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন। আমি ধীরে ধীরে গিয়ে তার পাশে বসলাম। আম্মু আমার দিকে তাকিয়ে বললেন, কি রে, কিছু বলবি? আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। তারপর ধীরে ধীরে বললাম, আম্মু, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। আম্মু টিভিটা বন্ধ করে দিলেন। কি হয়েছে? আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমি আমি নীলাকে বিয়ে করতে চাই। কথাটা বলেই মাথা নিচু করে ফেললাম। কয়েক মুহূর্ত কোনো শব্দ হলো না। আমি ধীরে ধীরে মাথা তুলে তাকালাম।
আম্মু আমার দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে আছেন। কি বলবি তুই? আমি এবার দৃঢ় গলায় বললাম, আমি নীলাকে ভালোবাসি আম্মু। আম্মু হতবাক হয়ে কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, এতদিন পরে এসব কি বলছিস? তুই কি বুঝে শুনে কথা বলছিস? হ্যাঁ। আর নীলা? আমি ফোনটা বের করে নীলার মেসেজগুলো তার সামনে ধরলাম। আম্মু অনেকক্ষণ ধরে মেসেজগুলো পড়লেন, তারপর আমার দিকে তাকিয়ে বললেন, তোমাদের মাথা খারাপ হয়ে গেছে নাকি? ছেলেবেলা থেকে একসঙ্গে বড় হয়েছো, আর এখন এসব ভাবছো? আমি চুপ করে রইলাম। আম্মু আবার বললেন, আর সবচেয়ে বড় কথা, তুই এখনো ছাত্র, নিজের একটা চাকরি নেই, নিজের কোনো প্রতিষ্ঠান নেই। এখন বিয়ের কথা মাথায় এলো কিভাবে? আমি শান্ত গলায় উত্তর দিলাম, আমি এখনই সংসার করতে চাই না আম্মু। আম্মু ভ্রুকুচকে তাকালেন। আমি শুধু চাই নীলার বিয়েটা অন্য কোথাও না হোক। যদি তোমরা রাজি থাকো তাহলে এখন শুধু বিয়েটা পড়িয়ে রাখো। আমি পড়াশোনা শেষ করব, নিজের পায়ে দাঁড়াবো, চাকরি করব, তারপর বড় করে অনুষ্ঠান করে নীলাকে ঘরে তুলে আনব। আম্মু কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখে এখনো বিস্ময়। হয়তো তিনি কখনো ভাবেননি এমন একটা দিন আসবে। অনেকক্ষণ পর তিনি ধীরে ধীরে বললেন, বিষয়টা এত সহজ না নাইম। জানি। নীলার পরিবার কি বলবে? তোর মামা কি ভাববে? একবার কথা বলে দেখো না আম্মু। সেদিন আর কোনো কথা হলো না, তবে পরদিন সকালেই দেখলাম আম্মু মামাকে ফোন করেছেন। আমি দূর থেকে শুধু তাদের কথা বলার চেষ্টা দেখছিলাম। বেশ কিছুক্ষণ কথা বলার পর আম্মু ফোনটা রেখে দিলেন। তার মুখটা দেখে বুঝলাম ব্যাপারটা সহজ হবে না। আমি তাড়াতাড়ি জিজ্ঞেস করলাম, কি বললেন মামা? আম্মু দীর্ঘ শ্বাস ফেললেন। অনেক অবাক হয়েছে শুনে, সেই সাথে কিছুটা রাগও, কারণ তুই এখনো বেকার। এই বিষয়টাই সবাইকে ভাবাচ্ছে। আমি চুপ হয়ে গেলাম, কারণ কথাটা ভুল নয়। আমি সত্যি এখনও নিজের পায়ে দাঁড়াতে পারিনি। সেদিন বিকেলে হঠাৎ আমার ফোনে একটা কল এলো। স্ক্রিনে ভেসে উঠল নীলা কলিং। আমি তাড়াতাড়ি ফোন ধরলাম। ওপাশ থেকে কাপা গলায় ভেসে এলো, তুমি তুমি সব বলে দিয়েছো? হুম। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর সে আস্তে করে বলল, আমি ভেবেছিলাম তুমি আর কোনোদিন কিছু বলবে না। অনেক দেরি করে ফেলেছি, কিন্তু এবার আর তোকে হারাতে চাই না। ওপাশ থেকে কোনো শব্দ এলো না। কয়েক সেকেন্ড পর আমি খুব ক্ষীণ কান্নার শব্দ শুনতে পেলাম। নীলা কাঁদছে। আমি নরম গলায় বললাম, পাগলি, কাঁদছিস কেন? কারণ আমি আশা ছেড়ে দিয়েছিলাম। আমি চোখ বন্ধ করলাম। বুকের ভেতরটা কেমন যেন হালকা হয়ে গেল। আমি বললাম, দেখ, এখনই কিছু হবে কি না আমি জানি না, কারণ আমি এখনও বেকার। কিন্তু আমি কথা দিচ্ছি, পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে সবাইকে নিয়ে খুব আনন্দ করে তোকে আমার ঘরে নিয়ে আসব। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর খুব আস্তে করে নীলা বলল, যা ইচ্ছে করো, কিন্তু আপাতত এসব কিছু থামাও। আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। নীলা দীর্ঘ শ্বাস ফেলল। আমি চাই না আমার জন্য তোমার পরিবারের সঙ্গে ঝামেলা হোক, আর আমি এটাও চাই না যে সবাই ভাবুক আমি তোমাকে জোর করেছি। তুমি এখনো পড়াশোনা করছো, তোমার সামনে পুরো ভবিষ্যৎ পড়ে আছে। আমি হালকা হেসে বললাম, আর সে ভবিষ্যতে তোকে ছাড়া আমি কিছুই ভাবতে পারছি না। ওপাশে আবার নীরবতা, তারপর খুব আস্তে করে বলল, তুমি না একদম পাগল। তোর জন্য হলে আমি পাগলই। কথাটা শুনে ওর মৃদু হাসির শব্দ পেলাম, কিন্তু সেই হাসির আড়ালেও একটা ভয় লুকিয়েছিল। যদি কেউ রাজি না হয়? তাহলে আমি রাজি করাবো। আর যদি তবুও না হয়? তাহলে সারা জীবন আফসোস নিয়ে বাঁচতে হবে, কিন্তু চেষ্টা না করে তোকে হারাতে পারবো না। ওপাশ থেকে আর কোনো উত্তর এলো না। এরপরে কয়েকটা দিন যেন যুদ্ধের মতো কেটেছে। একদিন মামা আমাদের বাসায় এলেন, সাথে নীলা আর মামি। মামার মুখ গম্ভীর। আমি ড্রয়িং রুমে ঢুকতেই তিনি আমার দিকে তাকালেন। তুই কি সত্যি এসব বলেছিস? আমি মাথা নিচু করে বললাম, জি মামা। এসব কবে থেকে? ঠিক জানি না, তবে আমি নীলাকে বিয়ে করতে চাই। কথাটা শুনে তিনি দীর্ঘ শ্বাস ফেললেন।
বিয়ে কি এত সহজ? তুই এখনো নিজের পায়ে দাঁড়াসনি। আমি এখনই নীলাকে নিয়ে সংসার করতে চাই না। আমি শুধু চাই ওর বিয়েটা অন্য কোথাও না হোক। আমি পড়াশোনা শেষ করব, চাকরি করব, নিজের দায়িত্ব নিজে নিতে শিখব, তারপর সবাইকে নিয়ে বড় করে অনুষ্ঠান করব। ড্রয়িং রুমে কিছুক্ষণ নীরবতা নেমে এলো। কিন্তু মানুষ কি বলবে? মানুষ তো সবসময় কিছু না কিছু বলবেই মামা। আম্মু তখন কথা বললেন। আমি আমার ছেলেকে চিনি। ও যদি আজ এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে নিশ্চয়ই ভেবে চিন্তে নিয়েছে। আমি শুধু চাই পরে যেন আমাদের কোনো আফসোস করতে না হয়। এবার হঠাৎ নীলা কথা বলল। এতক্ষণ সে চুপচাপ বসেছিল। আমারও কোনো আপত্তি নেই, আমি কাউকে জোর করছি না, কিন্তু আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। সবাই একসঙ্গে ওর দিকে তাকালো। ঘরটা আবার নীরব হয়ে গেল। তারপর অনেক কথা কাটাকাটি হলো। কেউ বলল সময় লাগবে, কেউ বলল তাড়াহুড়ো করা ঠিক হবে না, কেউ আবার শুধু আমার বেকারত্বের কথাই বলল। কিন্তু শেষ পর্যন্ত সবাই একটা বিষয় বুঝল, আমরা দুজনই এই সম্পর্কটা নিয়ে সিরিয়াস, আর একে অপরকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে পারছি না। অনেক আলোচনা, অনেক বোঝানোর পর অবশেষে সবাই রাজি হলো। সেদিন রাতে আমার মনে হচ্ছিল বুকের ওপর থেকে বিশাল একটা পাথর নেমে গেছে। কয়েকদিন পর আমরা সবাই নানু বাড়িতে গেলাম, আমি, আব্বু আর আম্মু। বাড়িটা আজ অন্যরকম লাগছে। যে বাড়িতে ছোটবেলায় দৌড়াদৌড়ি করেছি, আজ সেই বাড়িতেই নিজের বিয়ের জন্য এসেছি। ড্রয়িং রুমে বসে থাকতে থাকতে হঠাৎ চোখ গেল দরজার দিকে। নীলা দাঁড়িয়ে আছে, হালকা গোলাপি রঙের একটা শাড়ি পরেছে, চোখে মুখে লজ্জা। আমাদের চোখাচোখি হতেই সে দ্রুত চোখ নামিয়ে ফেলল। আমি না চেয়েও মুচকি হেসে ফেললাম। বিকেলের দিকে ছোট করে পারিবারিক আয়োজন করা হলো, শুধু দুই পরিবারের কাছের মানুষজন। কোনো বড় আয়োজন নয়, কোনো জাঁকজমক নয়। খুব সাধারণভাবে কাজী সাহেব এসে বিয়েটা পড়িয়ে দিলেন। কেন জানি বুকের ভেতরটা কেঁপে উঠল। মুহূর্তের মধ্যেই চারপাশে হাসির শব্দ ছড়িয়ে পড়ল। সবাই একে একে আমাদের দোয়া করতে লাগলো। আমি একবার চুপচাপ নীলার দিকে তাকালাম। সে নিচের দিকে তাকিয়ে আছে, কিন্তু ঠোঁটের কোণে লুকিয়ে আছে ছোট্ট একটা হাসি। সেই হাসিটা দেখে মনে হলো এতদিনের সব ভয়, সব অস্থিরতা, সব অপেক্ষা আজ সার্থক। তবে আমাদের গল্প এখানে শেষ নয়। সিদ্ধান্ত হলো নীলা আপাতত ওদের বাড়িতেই থাকবে। আমি পড়াশোনা শেষ করব, চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো। তারপর একদিন খুব ধুমধাম করে সবাইকে নিয়ে নিজের আদুরে বউকে চিরতরে আমার ঘরে নিয়ে আসব। আর সেই দিনের অপেক্ষাতেই আমাদের নতুন গল্পের শুরু হলো। সবাই হাসি, আনন্দ, গল্পগুজব আর মিষ্টি খাওয়াতে ব্যস্ত। আর এইদিকে আমাকে এবং নীলাকে রুমে দেওয়া হয়েছে, যেন কিছুটা সময় দুজন একা কাটাতে পারি। নীলার রুমটা ফুল দিয়ে সাজানো হয়েছে, একদম বাসরঘরের মতো। সেগুলো করেছে আমার ফাজিল কাজিনগুলো। সারা জীবন শুনেছি ছেলে বাড়িতে বাসরঘর সাজানো হয়, কিন্তু সেখানে আজ বউয়ের বাড়িতে। ইন্টারেস্টিং। অবশ্য আজকে আমরা থাকবো না, কিন্তু তারপরও বাসর ঘর। রুমের দরজাটা বন্ধ হতেই দুজনের মাঝখানে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। নীলা বিছানার একপাশে বসে আছে, মাথা নিচু, ঠোঁটের কোণে লাজুক হাসি। আর আমি দরজার পাশে দাঁড়িয়ে ওর দিকেই তাকিয়ে আছি। আমি মুচকি হেসে বললাম, কী ব্যাপার, এখন এত লজ্জা পাচ্ছিস কেন? নীলা মাথা তুলে একবার আমার দিকে তাকালো, তারপর আবার চোখ নামিয়ে ফেলল। জানি না, সব কিছু কেমন অদ্ভুত লাগছে। আমি ধীরে ধীরে ওর সামনে গিয়ে বসলাম। আমারও। কয়েক সেকেন্ড দুজনেই চুপ করে রইলাম। তারপর আমি আস্তে করে বললাম, জানিস, এখনো বিশ্বাস হচ্ছে না তুই সত্যিই আমার বউ। আমারও। আমি হাত বাড়িয়ে ওর হাতটা নিজের হাতে নিলাম। ও চমকে আমার দিকে তাকালো, কিন্তু হাত সরিয়ে নিল না। এতদিন ধরে তোকে হারানোর ভয় পেয়েছি, আর আজ মনে হচ্ছে আল্লাহ তোকে আমার কাছেই রেখে দিয়েছেন। আমিও খুব ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম হয়তো সবকিছু শেষ হয়ে যাবে। আমি ওর হাতটা একটু শক্ত করে ধরলাম। এখন আর কোথাও যাবি না তো? নীলা মৃদু হেসে মাথা নেড়ে বলল, না। আমি ধীরে ধীরে ওর আরও কাছে এগিয়ে গেলাম। তারপর খুব আস্তে করে ওকে নিজের কাছে টেনে নিলাম।
কয়েক সেকেন্ডের জন্য নীলা স্থির হয়ে রইল। তারপর ধীরে ধীরে সেও আমাকে জড়িয়ে ধরল। কেমন যেন শান্ত লাগছিল মুহূর্তটা। মনে হচ্ছিল এতদিনের অপেক্ষা, ভয়, অস্থিরতা সব কিছু এই এক আলিঙ্গনেই মিলিয়ে গেছে। জানিস এই মুহূর্তটার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি? নীলা আমার বুকে মুখ লুকিয়ে হেসে ফেলল। আমিও। আমি ওর কপালে খুব আস্তে করে একটা চুমু খেলাম। ও লজ্জায় আরও একটু কাছে সরে এলো। ঠিক তখনই বাড়ি থেকে কারো চিৎকার ভেসে এলো, এই ভেতরে কি হচ্ছে? বেশি রোমান্টিক হওয়ার দরকার নেই, এখন কিন্তু দিন। আমরা দুজনেই চমকে উঠে একে অপরের দিকে তাকিয়ে রইলাম। তারপর সঙ্গে সঙ্গে হেসে ফেললাম। নীলা লজ্জা পেয়ে বলল, সবগুলো অনেক ফাজিল। থাক, ওদের দোষ দিস না, আজকের দিনটা তো ওদের কাছেও বিশেষ। নীলা মুচকি হেসে আবার আমার দিকে তাকালো। আমি ধীরে ধীরে ওর দিকে ঝুঁকলাম। তারপর ওকে আরও কাছে টেনে নিলাম। হালকা চুমু দিলাম ওর চোখে। তারপর ধীরে ধীরে ওর ঠোঁটের দিকে তাকালাম। নীলা বুঝতে পেরে মুচকি হাসল। আমি ঝট করে ওর ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দিলাম। কিছুক্ষণ কিস করার পর নীলা আমাকে ধাক্কা দিতে লাগলো। আমি ওকে ছেড়ে দিলাম। কি করছো? কেন, দেখতে পাচ্ছিস না? এখন এসব না। কেন? আমাদের তো বিয়ে হয়েছে। তা তো বুঝেছি, কিন্তু এখন এসবের সঠিক সময় না, বাইরে সবাই আছে। তো তাতে কি? সবাই বুঝে ফেলবে না? বুঝলে সমস্যা কোথায়? আমরা স্বামী স্ত্রী। দেখ, কিছু বোঝে না, এখন কিছুই হবে না। কিন্তু আমি তো রাতে থাকবো না। কিছুদিন পর পরিস্থিতি ঠিক হলে তখন আবার আসব। তো যা হবার তখনই হবে। মানে এতদিন আমি উপোস থাকবো? কেন? এতদিন থাকতে পেরেছো আর এখন পারবে না? আগের কথা আলাদা আর এখনের কথা আলাদা। আমি হালকা হেসে ওর কপালে আরেকটা চুমু দিলাম। ফুলের মিষ্টি গন্ধে ভরে আছে পুরো ঘরটা। জানালার পর্দা দিয়ে বিকেলের আলো এসে নীলার মুখে পড়েছে। মেয়েটাকে আজ অন্যরকম সুন্দর লাগছে। নিজের স্ত্রী বলে ভাবতেই বুকের ভেতর অদ্ভুত এক শান্তি ছড়িয়ে পড়ল। নীলা লাজুক চোখে আমার দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। আমি ধীরে ধীরে ওর আরও কাছে এগিয়ে গেলাম। ও একটু সরে যেতে চাইলে আমি আলতো করে হাতটা ধরে ফেললাম। এভাবে দূরে সরে যাচ্ছিস কেন? নীলা ছোট্ট করে হেসে মাথা নাড়ল, কিন্তু সেই হাসির মাঝেও লজ্জা লুকানো। আমি ওর গাল ছুঁয়ে দিলাম। মুহূর্তেই ওর গাল আরও লাল হয়ে উঠল। কয়েক সেকেন্ড শুধু একে অপরের দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল এতদিনের অপেক্ষা, ভয়, না বলা অনুভূতি সব কিছু আজ এসে এই ছোট্ট মুহূর্তটার মধ্যে থেমে গেছে। আমি আস্তে করে ওর কপালে, তারপর চোখের কোণে ছোট ছোট চুমু এঁকে দিলাম। নীলা লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। আমি ওকে আরও একটু কাছে টেনে নিতেই ও মাথাটা আমার বুকে রেখে দিল। ঘরটা নিস্তব্ধ, শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ। কিছুক্ষণ পর আমি ওর মুখটা আলতো করে তুলে ধরলাম। নীলা চোখ মেলে আমার দিকে তাকালো। সে চোখে লাজ, ভালোবাসা আর অদ্ভুত এক প্রশান্তি। আমি খুব আস্তে করে ওর ঠোঁটে চুমু দিলাম। ও লজ্জায় আমার শার্ট মুঠো করে ধরল। মুহূর্তটা এত সুন্দর ছিল যে সময়টাকেও যেন থেমে যেতে ইচ্ছে করছিল। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। বাইরে থেকে কারো গলা ভেসে এলো, গল্প শেষ হলে বের হও, যাওয়ার সময় হয়ে গেছে। আমি বিরক্ত হয়ে দীর্ঘ শ্বাস ফেললাম, আর নীলা মুখ চেপে হাসতে লাগলো। আমি ওর দিকে তাকিয়ে বললাম, বাসলি আজ, পরেরবার কিন্তু এই বাধাগুলো চলবে না। নীলা লজ্জায় আমার কাঁধে একটা চাপড় দিল। আমি মুচকি হেসে ওর গালে আরেকটা নরম চুমু দিলাম। তারপর ওকে নিজের কাছে টেনে নিয়ে কয়েক সেকেন্ড চুপচাপ জড়িয়ে রাখলাম। মনে হচ্ছিল অপেক্ষা যত দীর্ঘই হোক না কেন, এই মানুষটা তো শেষ পর্যন্ত আমারই। আর সেই ভাবনাটুকুই বুকের ভেতর এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে দিল। অপেক্ষা যত দীর্ঘই হোক না কেন, অনুভূতির রং যদি খাঁটি হয়, তবে ভালোবাসার মানুষটি দিন শেষে নিজেরই হয়। নাইম আর নীলার এই মিষ্টি প্রেমের গল্পটি তো আজ কেবল শুরু হলো। জীবনের বাকি পথটুকুও তারা এভাবেই একে অপরের হাত ধরে পাড়ি দিক, এই দোয়াই রইল। প্রিয় দর্শক, মামাতো বোনের মিষ্টি ভালোবাসার এই গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি গল্পটি আপনাদের মন ছুঁয়ে থাকে,
তবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন। বন্ধুদের সাথে গল্পটি উপভোগ করতে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, এমন আরও সুন্দর সুন্দর ভালোবাসার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজ তবে এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।